যদি তুমি প্রমাণ করতে পারো যে তুমি আমার স্বামী, তবে আমি তোমাকে 25 লাখ টাকা দেব। আমি আপনার স্বামী। এই পাগল লোকটিকে দেখো, নিজেকে এসপির স্বামী বলছে। রূপনগর নামের এক প্রাচীন শহরে বসবাসকারী অঞ্জলি ছিল একজন সাধাসিধে মেয়ে, কিন্তু তার লক্ষ্যগুলো মোটেও সাধাসিধে ছিল না। টিনের চাল, পুরনো খাট এবং সামান্য রোজগারের মধ্যে বড় হওয়া অঞ্জলি প্রতিনিয়ত চাইত যে একদিন সে নিজের ভাগ্য পাল্টে দেবে। কিন্তু তার প্রধান সাহস তার লক্ষ্যের থেকেও দৃঢ় ছিল, আর তা হল তার স্বামী রাজীব। রাজীব খুব বেশি পণ্ডিত ছিল না, তবে এতটা বিচক্ষণ ছিল যে কোনো আক্ষেপ ছাড়াই অভাব বরণ করে নিত। দোকানের কাজ, বাজারের চাপ আর অনেক সময় বাড়তি কোথাও পরিশ্রম করে সে কষ্টে পরিবার চালাত। অঞ্জলি যখনই ভেঙে পড়ত, রাজীব কেবল একটি বাক্য শোনাত: ধৈর্য হারিও না, একদিন ঠিক ভালো সুদিন আসবে। ওদের বিবাহিত জীবনের কেবল 4 মাস কেটেছিল, অথচ ওদের ভেতরের ভরসা দেখলে লাগত যেন শতাব্দীর গভীর। পাড়ার প্রতিবেশীরা রোজ ভাবত, এতটা অভাবের ভেতরেও এরা দুজন এমন হাসি খুশি বাঁচে কি করে। সম্ভবত এই জন্যই, কারণ ওদের হৃদয়ে এক গভীর স্বপ্ন ছিল। হঠাৎ অঞ্জলি রাজধানীতে পাড়ি জমানোর ইচ্ছা জানালো। সে জানালো, এখানে থাকলে উন্নতি জুটবে না রাজীব, আমাকে প্রশিক্ষণের তাগিদে দূরে সরতে হবে। রাজীব খানিকক্ষণ নীরব থাকল। তার কাছে এমন প্রস্তাব কঠিন মনে হলো। রাজধানীতে পাঠানোর অর্থ হল বিচ্ছেদ, দুশ্চিন্তা এবং নিঃসঙ্গতা। তবুও সে নিজের অন্তর পাথর বানালো আর মৃদু হেসে জানালো, এগিয়ে চলো, আমি পেছনের সব কিছু গুছিয়ে রাখব। ওই সন্ধ্যায় দুজনেই বিস্তর সময় নির্ঘুম কাটালো। বাড়তি কোনো আলোচনা এগোয়নি, শুধু নিস্তব্ধতার ভেতরেই বিপুল অনুভূতি বিনিময় ঘটল। কয়েকদিন বাদে অঞ্জলি রাজধানীতে রওনা দিল। প্রথম মাসে তার বার্তা পৌঁছত। সে নিজের বাধা, লড়াই এবং ক্ষুদ্র ক্ষুদ্র অর্জনের খবর পাঠাত। রাজীব প্রত্যেকটি বার্তা এমন পরম আদরে জমাত যেন ওগুলোই তার শ্বাস নেওয়ার প্রধান রসদ। তবে ভাগ্য চিরকাল এক খাতে বয়ে যায় না। একবার শহরে উৎসব আয়োজিত হল। রাজীবও প্রান্তরে উপস্থিত হল। জমায়েত অত্যন্ত ঘন ছিল। চারপাশে চিৎকার এবং উন্মাদনা চলছিল। গোধূলি নামতেই আচমকা বিশৃঙ্খলা শুরু হল। একজন চেঁচিয়ে উঠল, ডাকাত আক্রমণ করেছে। অন্যজন জানালো, দাঙ্গা বেঁধেছে। ওই বিশৃঙ্খলার মাঝে রাজীব জনস্রোত থেকে ছিটকে পড়ল। সে প্রচণ্ড কসরত করল ফাঁকায় পৌঁছনোর, অথচ জনতা পরস্পরকে প্রবল ধাক্কা মারছিল। অপরিচিত কেউ ওর জামা টানল, পরক্ষণে ফসকে গেল। সে ভীষণ ঘাবড়ে গেল, ত্রাসে ডানে বায়ে কুড়াল এবং তারপর অপ্রত্যাশিতভাবে সে ময়দান থেকে সম্পূর্ণ নিখোঁজ হয়ে গেল। মধ্যরাত অবধি যখন সে ডেরায় পৌঁছল না, তখন সবার উদ্বেগ বাড়তে থাকল। পরিচিতরা একত্র হল, তল্লাশি চলল, অথচ কোনোখানে বিন্দুমাত্র হদিশ চোখে পড়ল না। সপ্তাহখানেক বাদে এই দুঃসংবাদ রাজধানীতে অঞ্জলির কানে গেল। তার মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। সে দ্রুত গতিতে নিজ শহরে ছুটে এলো। সমস্ত স্থানে হাতড়ালো, প্রান্তর, কাছের বাজার, স্থানীয় ফাঁড়ি, অথচ রাজীবের সামান্য কোনো চিহ্নও কোথাও দেখতে পাওয়া গেল না। প্রহরগুলো মাসে গড়ালো, মাস বছরে, এবং রাজীব যেন বাতাসে মিশে গেল। প্রতিবেশীরা আস্তে আস্তে বিশ্বাস করল যে তাকে আর দেখা যাবে না। তবে অঞ্জলি আশা হারালো না। সে নিজের সাথে ওয়াদা করল, যেদিন পর্যন্ত রাজীবকে দেখছি আমি হারব না, এবং যখনই আমি তাকে উদ্ধার করব তখন তাকে এক অভাবনীয় সুখের সংসার উপহার দেব। ওই ক্ষণের পর থেকে অঞ্জলির যন্ত্রণাই তার হাতিয়ার হয়ে উঠল। সে পুনরায় রাজধানীতে ফিরে গেল, তবে এবার কেবল নিজের স্বার্থে নয়, বরং রাজীবের খাতিরে। রাজধানীতে যাত্রার মুহূর্তে অঞ্জলির মাথায় একটাই জিজ্ঞাসা ঘুরপাক খাচ্ছিল, রাজীব সত্যি হারালো কোথায়? শহরের রাস্তা থেকে ধরে প্রান্তরের প্রতিটি বিন্দু সে তন্ন তন্ন করেছিল, অথচ সব জায়গা থেকে শুধু নিরাশাই মিলল। রাজধানীতে ফিরে সে প্রশিক্ষণ আরম্ভ ঠিকই করল, তবে এবার আর তার ধ্যান আগের পর্যায়ে ছিল না। টেবিলের ওপর খাতা মেলা থাকত, অথচ দৃষ্টির পাতায় অনবরত সেই মুহূর্ত জেগে উঠত: জনস্রোত, বিশৃঙ্খলা এবং রাজীবের বিলীন হওয়া। শুরুর সময়গুলোতে সে প্রতি রবিবার শহরে ছুটত, পরিচিত সবাইকে শুধাত, নতুন কোনো সন্ধান মিলেছে কি? প্রশাসনের দপ্তরে প্রতিনিয়ত ধর্ণা দিত। দেওয়ালপত্রও সে সেটেছিল, যেগুলোতে রাজীবের আগের প্রতিকৃতি ছাপা ছিল, অথচ প্রতিটি উদ্যোগের জবাব একটিই আসত, আজ অবধি কিছুই তো জানা সম্ভব হয়নি বোন। আস্তে আস্তে পরিচিতরা পরামর্শ শোনাতে লাগল, অঞ্জলি, এখন ভবিষ্যতের দিকে তাকাও, যা ঘটার তা তো ঘটেই গেছে। এইসব বাক্য তার শ্রবণে আসত, তবে হৃদয়ে রেখাপাত করত না।
এক সন্ধ্যায় সে তার সংকীর্ণ কামরায় স্থির ছিল। টেবিলে খাতা ছড়ানো ছিল, অথচ সে শিখছিল না। সে ফিসফিসিয়ে আপন মনে উচ্চারণ করল, আমি যদি থমকে যাই তবে রাজীবের খোঁজ কে চালাবে? একদম ওই সেকেন্ডে তার অন্তরে নতুন বারুদ জ্বলে উঠল। সে পণ করল যে সে শুধু সন্ধানই নয়, অধিকন্ত নিজেকে এতটাই প্রতিষ্ঠিত করে গড়বে যেন যদি কোনোদিন রাজীবকে ফিরে পায় তবে তাকে এমন স্বাচ্ছন্দ্য দিতে পারে যার সে যোগ্য। ওই ক্ষণের পর থেকে অঞ্জলি নিজের বেদনাকে পরিশ্রমে বদলে ফেলল। সকালে পাঠাগার আর সন্ধ্যায় কাজ তার রোজকার নিয়ম হল। বহুবার সে পরিশ্রান্ত হয়ে পড়ত, অথচ যখনই আশা ছাড়ার ভাবনা মস্তিষ্কে আসত তখনই সে রাজীবের গলার সেই চেনা স্বর শুনতে পেত, ধৈর্য কখনো হারিও না তুমি। কাল পেরোতে থাকল, 12 মাস, অতঃপর 24 মাস। রাজীবের বিন্দুমাত্র বার্তা জুটল না, তবে অঞ্জলির মেহনত ফসল ফলাতে আরম্ভ করল। সে বাছাই পর্বের পরীক্ষাগুলোতে চমৎকার নম্বর অর্জন করতে লাগল। বর্তমানে সমাজ তাকে সম্মান দেখাতে শিখেছিল। এরপর সে হঠাৎ প্রতিজ্ঞা করল যে সে এসপি অফিসার হবে। এই আকাঙ্ক্ষাটা ভীষণ বিশাল ছিল, দুর্গম ছিল, অথচ এখন তার খোয়ানোর মতো অবশিষ্ট কিছুই বাঁচেনি। অধ্যয়ন আরও তীব্র রূপ নিল। সে দিনের পর দিন বইয়ে ডুবে থাকত, নিজেকে প্রতিনিয়ত আরও শানিত করে তুলত। সে তার আশেপাশের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা বজায় রাখল। বর্তমানে তার জীবনে শুধু দুটো বিষয় মূল্যবান হয়ে উঠেছিল, রাজীব এবং তার গন্তব্য। মাঝে মাঝে গভীর রজনীতে সে বারান্দায় দাঁড়িয়ে তারাদের পানে চাইত এবং ফিসফিসাত, তুমি যেই প্রান্তেই আটকে থাকো না কেন, নিরাপদে আছো তো? অথচ প্রতি উত্তরে কেবল নিস্তব্ধতাই কানে বাজত। আরও 2 বছর বাদে সেই ক্ষণটি উপস্থিত হল যেটার লাগি তার প্রতীক্ষা ছিল। রেজাল্ট প্রকাশ পেল। চূড়ান্ত তালিকায় অঞ্জলির নাম জলজল করছিল। সে এসপি অফিসার বনে গিয়েছিল। তার আশেপাশে প্রবল উল্লাস ছিল, জনগণ শুভেচ্ছা দিচ্ছিল, অথচ তার হৃদয়ে গভীর এক হাহাকার বইছিল। কেননা যেই লোকটার স্বার্থে সে এতটা কাঠখড় পোড়ালো সে অদ্যাবধি নিখোঁজ রয়ে গেছে। অঞ্জলি পুলিশের উর্দিত গায়ে চাপিয়েছিল, কিন্তু হৃদয়ে এক অপূর্ণ তৃষ্ণা তখনও জাগরুক ছিল এবং সে বুঝত না নিয়তি তার তরে কি রেখেছে। এসপি পদমর্যাদা পাওয়ার পরে অঞ্জলির দিনকাল বাহ্যিক দৃষ্টিতে সম্পূর্ণ পাল্টে যায়। বর্তমানে সে একজন প্রভাবশালী কর্তারূপে খ্যাত। ইস্ত্রি করা উর্দি, পুলিশের জিপ, মর্যাদা এবং প্রতিপত্তি সবটাই তার মুঠোয় এসেছে। অথচ বুকের গহীনে কোনো এক হাহাকার আজও অবিকল পূর্বের দশাতেই বিদ্যমান। প্রশিক্ষণ সমাপ্তির পরে তার প্রাথমিক দায়িত্ব পড়ল এক মফস্বলে। যেইমাত্র সে বদলির নির্দেশনামা উন্নত করল তখন মুহূর্তের তরে তার শ্বাস স্তব্ধ হল। এটি সেই নির্দিষ্ট অঞ্চলই ছিল যেটা তার শহর থেকে খুব বেশি ফারাক রাখত না। সে আস্তে আস্তে দলিলটি মুড়ে রাখল এবং সোফায় গা এলিয়ে দিল। মস্তিষ্কে এক তীব্র ঝড় বইছিল। এসব কি নেহাতেই আকস্মিক ঘটনা ছিল, নাকি নিয়তি তাকে কোনো অসমাপ্ত উপাখ্যানের দিকে টানছিল? মফস্বলে পা রাখার পরই তার ডিউটি আরম্ভ হল। বৈঠক, তদারকি, ছক কষা, প্রহরগুলো নিমেষেই ফুরোতে কাটল। সে নিজের কর্তব্যে অবিচল ছিল এবং ফলে সর্বত্র তার প্রশংসা রটতে থাকল। জনতা আলাপ জুড়ত, নতুন ম্যাডাম ভিন্ন ধাঁচের, কড়া আবার সুবিচারকও বটেন। তবে রোজকার ডিউটি ফুরোলে যখন সে তার বাংলোয় নিঃসঙ্গ বসত তখন সেই অতীত মুহূর্তগুলোই জেগে উঠত। রাজীবের চাহনি, তার গলার স্বর এবং সেই চূড়ান্ত বিকেলটা। বহুবার সে নিজ সত্তাকে শুধাত, যদি সে জীবিত থাকে তবে কোথায় লুকিয়ে? একদিন সে অতীত নথিপত্র তলব করল। হারানো ব্যক্তিদের তালিকা, থানার ডায়েরি, সমস্ত কিছু ঘাটল। তবে রাজীবের পরিচয় ওগুলোতে কোথাও ছাপা ছিল না। ধারণা জন্মালো যেন সে বাস্তবেই এই ধরনী থেকে উবে গেছে। আস্তে আস্তে সে নিজ মনকে মানিয়ে নিয়েছিল যে সম্ভবত কয়েকটি রহস্যের সমাধান কোনোদিন মেলা সম্ভব নয়। তবে নিয়তি তখনও নীরব থাকেনি। এক ভোরে সে সিদ্ধান্ত নিল যে এলাকার পাথর খাদানগুলো তদারকি করতে বেরোবে। সে মজুরদের দুর্দশা প্রসঙ্গে নালিশ শুনেছিল। সে তৎক্ষণাৎ হুকুম জারি করল এবং এক স্কোয়াড তৈরি হয়ে পড়ল। পুলিশের জিপ মাটির পথ ডিঙিয়ে খাদানের পানে ধেয়ে চলেছিল। দিগন্ত জুড়ে ধুলোর কুণ্ডুলি উড়তে নজরে এলো, আর হাওয়ায় বারুদের ঝাঁঝ ভাসছিল। অঞ্জলি কাঁচ গলে প্রকৃতি দেখছিল। সে বুঝল না কি কারণে, তবে তার হৃৎপিণ্ড আচমকা প্রবলভাবে ধুকভুক করতে আরম্ভ করল।
যেন সে কোনো অচেনা রহস্যের চরম দ্বারপ্রান্তে এসে হাজির হতে চলেছে আজ। জিপটা একটি বিশাল পাথর খাদানের সম্মুখে ব্রেক কষল। সেখানে মজুরেরা খাটনিতে মগ্ন ছিল। একজন পাথর ভাঙছিল, অন্যজন ঝুড়ি টেনে নিয়ে এগোচ্ছিল। অঞ্জলি রাস্তায় নামল এবং পর্যবেক্ষণ আরম্ভ করল। তার নজর জমায়েতের ওপর চক্কর কাটছিল, আর ঠিক তখনই এমন এক সেকেন্ড এলো যখন তার দৃষ্টি একজন পুরুষের ওপর গিয়ে আটকে পড়ল। সে কাঁধে পাথরের ভার চাপিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। চেহারা কাদায় ঢাকা ছিল, পোশাক আশাক জীর্ণ ছিল। অঞ্জলি কেবল এক ঝলক চেয়ে দেখল এবং সামনে হাঁটল। তার কিঞ্চিত আন্দাজ ছিল না যে তার অস্তিত্বের সর্বশ্রেষ্ঠ বাস্তবটি ওই শ্রমিকদের ভেতরেই আজ উপস্থিত রয়েছে। পাথরের খাদানে মেহনত চলছিল। মজুরেরা আপন চিন্তায় বিভোর ছিল। কারুর কাছে এটা প্রাত্যহিক খাটনি, কারুর কাছে বাধ্যবাধকতা। অঞ্জলি সবাইকে সূক্ষ্মভাবে পরখ করছিল, যেন কেবল খাটনি নয়, অধিকন্ত পরিবেশটা অনুধাবন করতে চাইছিল। ঠিক সেই ক্ষণে তার নজর পুনরায় ওই পুরুষের ওপর গিয়ে ঠেকল। সে আস্তে আস্তে পাথরের ভার মাটিতে ফেলে খাড়া হয়ে দাঁড়াল। তার মুখাবয়বে অবসাদ স্পষ্টভাবে ফুটে উঠেছিল। কপালে ঘামের বিন্দু, তালুতে শক্ত কড়া, তবে দৃষ্টিতে এমন ব্যতিক্রমী কিছু একটা ছিল যা স্বাভাবিক ঠেকছিল না। অঞ্জলি খানিক সময় তার দিকে চেয়ে থাকল, এরপর সে নজর ফিরিয়ে নিল। তার বোধ হল সে নেহাতি একজন দিনমজুর, আর বাড়তি কিছু নয়। তবে ওই পুরুষের সাপেক্ষে এই ক্ষণটি সাদামাটা ছিল না। যখনই সে অঞ্জলিকে খেয়াল করল, তার সমস্ত দেহ পুরোপুরি বরফ হয়ে গেল। তার নয়ন বিস্ফারিত হয়ে উঠল, অধর কাঁপতে থাকল। অঞ্জলি! তার কণ্ঠ চিরে অত্যন্ত ক্ষীণ শব্দ বেরিয়ে এলো। দীর্ঘ 4 বছর বাদে সে তার স্ত্রীকে সচক্ষে সম্মুখে দেখল, অথচ অঞ্জলি তাকে বিন্দুমাত্র চিনতে পারল না। সে 2 কদম সামনে বাড়ল, সহকর্মীদের সঙ্গে আলোচনা জুড়ল, নথিপত্র ঘাঁটল, হুকুম হাঁকাল। অথচ তার দৃষ্টি ক্রমাগত ওই লোকটির পানেই ঘুরে যাচ্ছিল। কি কারণে সেটা না বুঝেই। অন্য প্রান্তে ওই লোকটা, যে প্রকৃতপক্ষে রাজীব ছিল, বর্তমানে আর নিজকে দমাতে পারছিল না। সে মনোবল জোগাড় করল আর আস্তে আস্তে তার পানে অগ্রসর হল। এক একটি কদম যেন পাথর ছিল, যেন দীর্ঘকালের তৃষ্ণা তার পদযুগলে শেকল হয়ে জড়িয়ে আছে। সে তার কাছে এসে দাঁড়াল। ম্যাডাম, সে মৃদুস্বরে ডাকল। অঞ্জলি ভ্রু কোচকাল। বলো, কি চাই? রাজীবের চোখ অশ্রুতে টলমল করল, তবে সে সংযত রইল। আপনি আমায় চিনতে সক্ষম হচ্ছেন না? তার কণ্ঠস্বর কেঁপেছিল। অঞ্জলি খানিকটা বিস্মিত হল। সে গভীর নজরে তাকে মাপল। চেহারা কালিতে মাখা, ত্বকের বর্ণ তামাটে রূপ নিয়েছিল। চুল উস্কো খুস্কো ছিল। তার দৃষ্টিতে কোনো কিছুই চেনা ঠেকছিল না। না, সে দৃঢ় কণ্ঠে শোনাল, আমি তোমাকে চিনি না। এই বাক্য কানে যেতেই রাজীবের অন্তরে যেন পাহাড় ধসে পড়ল। তবে সে আশা ছাড়ল না। আমি আপনার স্বামী, সে মৃদু অথচ তীক্ষ্ণ গলায় জানাল। আশেপাশে উপস্থিত থাকা লোকজনেরা হতবাক হয়ে পড়ল। কিছু দিনমজুর নিজেদের ভেতরে মুখ চাওয়াচাওয়ি করল। অঞ্জলির মুখমণ্ডল পাষাণ হল। কি উচ্চারণ করলে? তার কণ্ঠ এখন অত্যন্ত হিমশীতল শোনাল। আমি রাজীব, আপনার স্বামী, সে পুনরায় জানাল, চোখে ক্ষীণ প্রত্যাশা নিয়ে। কয়েক মুহূর্তের তরে ওখানে স্তব্ধতা ছেয়ে গেল। অঞ্জলি দীর্ঘশ্বাস টানল এবং তাচ্ছিল্যের হাসি হেসে জানাল, শোনো, এমন রসিকতা ভুলেও করবে না। রাজীবের চেহারা ফ্যাকাশে দেখালো। আমি পরিহাস করছি না, তার স্বর বুঝে আসছিল। আমি সত্য কথা বলছি। অঞ্জলি তখন সম্পূর্ণ রুক্ষ মূর্তিতে দাঁড়িয়ে। তুমি যদি সত্য দাবি করো, তবে প্রমাণ দাও। রাজীব ওর দৃষ্টির পানে চাইল। ওটা ঠিক পুরনো দৃষ্টিই ছিল, অথচ সেখানে বর্তমানে পরিচিত বলতে কোনো ছোঁয়া অবশিষ্ট নেই। তুমি যদি বোঝাতে সক্ষম হও যে তুমি আমার স্বামী, অঞ্জলি আবার জুড়ল, তবে আমি তোমাকে 25 লাখ টাকা দেব। এই প্রস্তাব গিলে আশেপাশে উপস্থিত সকলেই বাকরুদ্ধ হয়ে পড়ল। রাজীব খানিকক্ষণ নীরবতা পালন করল। তার ঝুলিতে অশ্রু ছিল, অতীত ছিল, কিন্তু দলিল? সে আস্তে আস্তে মুখ ওঠালো এবং জানালো, বেশ তো, আমি সত্যতা দেখাব। তার স্বর কম্পিত নিশ্চয়ই ছিল, তবে ভেতরে এক প্রবল প্রত্যয় লুকিয়েছিল। আর এখান থেকেই সূচনা ঘটল এমন এক সংগ্রামের, যেখানে বন্ধন যাচাই করার তাগিদ ছিল, সমাজের কাছেও এবং সেই রমণীর কাছেও, যাকে সে সবচেয়ে নিখুঁতভাবে জানত এককালে। রাজীব বেশ তো ঠিকই উচ্চারণ করল, তবে যেইমাত্র সে ওখান থেকে সরে দাঁড়াল,
তার হাঁটু কেঁপে উঠল। দীর্ঘ 4 বছরের দূরত্ব, হাজারো যন্ত্রণা এবং এখন নিজের স্ত্রীর কাছে আত্মপরিচয় প্রতিষ্ঠার লড়াই। খাদানের এক প্রান্তে সরে সে নিস্তব্ধভাবে ধপাস করে বসল। তার তালু তখনও ধুলোয় মাখামাখি ছিল, অথচ মস্তিষ্কে যা ঘুরপাক খাচ্ছিল তা এর থেকেও বহু গুণ বেশি যন্ত্রণাদায়ক ঠেকছিল আজ। অপরদিকে অঞ্জলি তার স্কোয়াডের সঙ্গে সামনে বাড়ল। যেন কিছুই ঘটেনি, তবে বাস্তবতা ছিল এটাই যে তার অন্তরেও তোলপাড় বইতে শুরু করেছিল। যদি লোকটা নিখাত সত্য দাবি করে, এই জিজ্ঞাসা ক্রমাগত তার ভাবনায় উঁকি দিচ্ছিল। তবে পরের সেকেন্ডেই সে নিজকে প্রবোধিত, না, এটা সম্ভব নয়। রাজীব তো... সে সেখানেই থমকে দাঁড়াত, কেননা তার ঝুলিতেও রাজীবের নিখোঁজ হওয়ার পর থেকে কোনো জবাব জমা ছিল না। গোধূলিতে যখন সে তার চেম্বারে ঢুকল, তখন নিজকে ফাইলে ডুবিয়ে রাখার কসরত চালাল, খাতা মেলল, বৈঠকের আয়োজন সারল, অথচ ধ্যান অন্য জগতে পড়েছিল। অন্যদিকে রাজীব সংকল্প করে ফেলেছিল, যদি তাকে তার পরিচয় প্রতিষ্ঠা করতে হয়, তবে সে এমন কিছু স্মৃতি আওড়াবে যা কেবল সে এবং অঞ্জলিই অবগত ছিল তখন। পরবর্তী সকালে সে আর খাদানে নামল না। কাক ডাকা ভোরে সে সোজা পুলিশ দপ্তরে হাজির হল। ফটকে পাহারারত শান্ত্রী তাকে রুখল। কোন দিকে এগোচ্ছ? রাজীব ধীর কণ্ঠে জানাল, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ জরুরি আমার। ওর বেশভূষা খেয়াল করে শান্ত্রী শুরুতে আমতা করিও পরে ভেতরে বার্তা প্রেরণ করল। খানিকক্ষণ বাদে তাকে ভেতরে তলব করা হলো। অঞ্জলি নিজের কেবিনে আসীন ছিল। যেইমাত্র সে রাজীবকে প্রবেশ করতে দেখল, তার চেহারা থমথমে হল। তাহলে হাজির হয়েছ তুমি? সে জানালো। রাজীব সোজা সম্মুখে গিয়ে থামল। একগে, কারণ আমাকে সত্যতা দেখাতে হবে, সে জবাব দিল। অঞ্জলি গদিতে পিঠ ঠেকিয়ে বসল। বেশ তো, আরম্ভ করো। কেবিনে পিনপতন নীরবতা গ্রাস করল। রাজীব আস্তে আস্তে আওড়াতে লাগল। তোমার স্মরণ আছে, আমাদের বাসর রাতের পরের সকালে তুমি আমায় জানিয়েছিলে যে তুমি ঝাল একদমই খেতে পারো না, অথচ আমি জেদ করে তোমায় ফুচকা খাইয়েছিলাম এবং তুমি বিনা বাক্য ব্যয়ে সম্পূর্ণতা গিলে নিয়েছিলে সেদিন। অঞ্জলির হাওভাবে কিঞ্চিত বদল ঠেকল, তবে সে একদম নিশ্চুপ। রাজীব জুড়ে দিল, তোমার বা হাঁটুতে শৈশবের একটা ক্ষতচিহ্ন বর্তমান। সাইকেল থেকে ছিটকে ব্যথা পেয়েছিলে, তুমি নিজ মুখেই আমায় গল্প শুনিয়েছিলে। এবার অঞ্জলি খানিক ঘাবড়ে গেল। রাজীবের কণ্ঠে এবার মৃদু শিহরণ বাজল, তবে বাক্যগুলো পরিষ্কার শোনাল। যেদিন তুমি রাজধানীতে পাড়ি দিচ্ছিলে, আমি তোমার হাতে একটা রূপোর আংটি পরিয়েছিলাম এবং বলেছিলাম যে ওটা সর্বদা আঙুলে ধারণ করতে। অঞ্জলির আঙুল নিজের অজান্তেই হাতের অনামিকার দিকে ছুটে গেল। ওই আংটিটা আজও তার আঙুলে শোভা পাচ্ছিল। কেবিনের নীরবতা ক্রমশ গভীর হল। রাজীব চূড়ান্তবারের মতন ওর পানে চাইল এবং জানাল, এসব তথ্য বাইরের কোনো ব্যক্তির জানার কথা নয়, কেবল আমিই জানি, কারণ আমি তোমার স্বামী। তার নয়নে এখন অশ্রু ভাসছিল, তবে গলায় বাজছিল সততা। অঞ্জলি একেবারে স্তব্ধ ছিল। তার ঝুলিতে বর্তমানে জদাবের শূন্যতা তৈরি হচ্ছিল, অথচ মস্তিষ্ক তখনও বিশ্বাস করতে নারাজ ছিল। খানিকক্ষণ কাটলে সে মৃদু স্বরে আওড়াল, এসব ঘটনা তুমি বাইরের অন্য কোনো উৎস থেকে শুনে থাকতে পারো। কথা শুনে রাজীবের মুখাবয়বে পুনরায় সেই অতীত যন্ত্রণা ফুটে উঠল, তবে এবার সে ঘাড় নিচু করল না। সে সরাসরি তার দৃষ্টির পানে চেয়ে ঘোষণা করল, বেশ তো, যদি এ সমস্ত কিছুই পর্যাপ্ত না ঠেকে, তবে আমি এমন দলিল পেশ করব যা দ্বিতীয় কেউ পারবে না, কক্ষনো। বর্তমানে ব্যাপারটা কেবল আত্মপরিচয়ের পরীক্ষা ছিল না, এটি ছিল ওই দাম্পত্যের গভীরতার পরীক্ষা, যেটাকে কাল ঘায়েল করেছিল বটে, অথচ মুছতে ফেলতে সক্ষম হয়নি। কেবিনে প্রবল নীরবতা রাজত্ব করছিল। রাজীবের দৃষ্টি তখনও অঞ্জলির ওপর নিবদ্ধ ছিল, যেন সে চূড়ান্তবারের খাতিরে তাকে প্রত্যয় জোগাতে মরিয়া। অঞ্জলি গদি ছেড়ে জানালার ধারে গিয়ে থামল। বাহিরে জনতা আপন ধান্যায় মগ্ন ছিল, অথচ তার অন্তরে সমস্ত কিছু যেন একেবারে স্তব্ধ হয়েছিল। তুমি আর কি পেশ করবে? সে পেছন ফিরেই প্রশ্ন ছুড়ল। রাজীব ভারী দম নিল। এমন তথ্য যা শুধু জীবনসঙ্গীরাই বোঝে, যা বাইরের কোনো মানুষ কক্ষনো টের পাবে না। অঞ্জলি আস্তে আস্তে পাল্টি খেলল। বর্তমানে তার চেহারায় রাগ কমেছিল, তবে সংশয় বেড়েছিল। রাজীব কম্পিত স্বরে শোনাল,
বাসরের 3 সপ্তাহ বাদে এক সন্ধ্যায় তুমি ভীষণ বিমর্ষ ছিলে। তোমার মায়ের শরীর ভেঙেছিল এবং ঘরে পয়সাকড়ি অবশিষ্ট ছিল না। ওই রাতেই তুমি প্রথম আমার বুকে কেঁদেছিলে। অঞ্জলির চোখের পাতা পড়া বন্ধ হল। রাজীব ভের জুড়ল। তুমি জানিয়েছিলে যে তুমি নিজকে অসহায় ভাবছ, এবং আমি তোমার কাঁধ ছুঁয়ে বুঝিয়েছিলাম যে তুমি অসহায় নও, শুধু পরিশ্রান্ত আজ। কেবিনের হাওয়া যেন থমথমে রূপ নিল। রাজীবের গাল বেয়ে তখন অশ্রু গড়িয়ে নামছিল, তবুও সে থামল না। এবং ওই সন্ধ্যায় তুমি আমার থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলে। সে মৃদুস্বরে জানালো, পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি যেন তোমায় কোনোদিন নিঃসঙ্গ ফেলে না পালাই। অঞ্জলি তখন সম্পূর্ণ ধসে পড়ার দ্বার প্রান্তে। এই বাক্যগুলো, এই গোপনীয়তা কিছুতেই বাইরের কোনো লোক জানত না। সে ক্ষীণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এবং আমি কি বলেছিলাম তখন? রাজীবের অধর কেঁপে উঠল, তবে সে জবাব শোনাল, তুমি জানিয়েছিলে, আমি যদি কোনোদিন তোমার আড়াল হয়ে হারাই, তবে তুমি আমায় খুঁজতে নিশ্চিত বেরোবে, তাতে যতটা কাল পেরোক না কেন। ঠিক এই জবাব পেতেই অঞ্জলির নয়ন থেকে অশ্রুধারা নেমে এলো। দীর্ঘকাল ধরে জমে থাকা যন্ত্রণা, আক্ষেপ এবং অপূর্ণতা একসঙ্গে উপচে পড়ল। সে আস্তে আস্তে রাজীবের নিকটে ঠেকল। কয়েক সেকেন্ডের তরে কেবল ওর পানে চেয়েই থাকল, যেন বহুকালে প্রথমবার বাস্তব অর্থেই তাকে চিনল। কাদা, অবসাদ এবং কাল ওর মুখমণ্ডল পাল্টে দিয়েছিল, তবে ওর মণিগুলো একদম অবিকৃতই রয়ে গিয়েছিল। রাজীব! তার ঠোঁট চিরে কেবল এটুকুই খসল। রাজীব কোনো জবাব দিল না, সে শুধু তার চোখে তাকালো। পরবর্তী সেকেন্ডেই অঞ্জলি নিজের কম্পিত আঙুল দিয়ে রাজীবের কবজি চেপে ধরল। আমি তোমায় চিনতে ব্যর্থ। তার স্বর বুঝে আসছিল। আমি তোমার থেকে দলিল দাবি করলাম। সে বাড়তি বাক্য আওড়াতে পারল না। রাজীবের নয়ন থেকে অঝরে ধারা নেমে আসছিল, তবে এবার যন্ত্রণার সাথে তৃপ্তিও মিশেছিল। খানিকক্ষণ স্বামী স্ত্রীর নীরব কাটল। অতঃপর অঞ্জলি নিজকে গুছিয়ে নিয়ে আওড়াল, আমায় মাফ করে দাও, আমার ভীষণ বিলম্ব হয়ে গেল আজ। রাজীব আলতো করে ঘাড় দোলাল। বিলম্ব তো ঘটলই, তবে তুমি শেষমেশ পৌঁছালে তো? সে শান্ত কণ্ঠে শোনাল। অঞ্জলি বুক ভরে শ্বাস টেনে জানাল, আজ থেকে সমস্ত দৃশ্যপট পাল্টে ফেলব। এবার তোমার আর কোনো অভাব থাকবে না। কয়েক পলক বাদে সে নিজে থেকেই জুড়ল, এবং সেই 25 লাখের চুক্তিটা? রাজীব মাঝপথেই ওকে আটকে দিল। আমার অর্থ প্রয়োজন নেই, সে স্পষ্টভাবে শুনিয়ে দিল। আমার কেবল তোমায় তৃষ্ণা ছিল, এবং তোমায় আমি খুঁজে নিয়েছি। কেবিনে এক অলৌকিক প্রশান্তি ছেয়ে গেল। দীর্ঘকালের ফারাক, ভুল ধারণা এবং যন্ত্রণা সবটাই আস্তে আস্তে বিলীন হয়ে আসছিল। শ্রোতারা যদি এই কাহিনীটি ভালোবেসে থাকেন, তবে নিশ্চয়ই সমর্থন জানাবেন, পরিচিতদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং এমনতর আবেগঘন কাহিনীর স্বার্থে যুক্ত থাকতে ভুলবেন না। তার পাশাপাশি কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন যে আপনারা কোন প্রান্ত বা দেশ থেকে পড়ছেন।